অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ তোমাদের বায়োডাইভার্সিটি কোর্সের চতুর্থ অধ্যায় জীববৈচিত্র্যের বিলুপ্তির দ্বিতীয় লেকচার। তো জীববৈচিত্র্য কিভাবে বিলুপ্তি ঘটে, কি কারণে ঘটে, জীববৈচিত্র্যটা আসলে কি? আমরা প্রথমে আরেকটু মনে করি যে জীববৈচিত্র্য আসলে কি। জীববৈচিত্র্য হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর সমষ্টি। যে বিভিন্ন ধরনের উদ্ভিদ, যত বেশি প্রকারভেদ থাকবে উদ্ভিদের ভিতর, প্রাণীর ভিতর, তত বেশি জীববৈচিত্র্য বেশি হবে। এবং আমরা জানি যে জীববৈচিত্র্য পরিবেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য উপকারী। মানে যত জীববৈচিত্র্যর প্রসার যত বেশি হবে তত ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে জীববৈচিত্র্য আস্তে আস্তে কমছে, অর্থাৎ উদ্ভিদের পরিমাণ কমছে, প্রাণীর পরিমাণ কমছে। তো কী কারণে এগুলো কমতেছে বা এর প্রভাবটা কি, এই সমস্ত হলো আজকের আলোচ্য বিষয়। তো জীববৈচিত্র্য কী কী কারণে, এগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। আজকে দেখব যে এই জীববৈচিত্র্যের ফলে, জীববৈচিত্র্যের বিলুপ্তির ফলে কিভাবে কি হয়, যে কি প্রভাব ঘটে, জীববৈচিত্র্য হ্রাসের প্রভাবটা কি আমাদের উপরে বা পরিবেশের উপরে, কি প্রভাবটা ঘটে সেটা যদি আমরা দেখি, তাহলে যে জীবের জন্ম বৃদ্ধি, জীবের জন্ম হয়, একসময় জন্ম হয়, তারপর আস্তে আস্তে বড় হয় এবং একসময় মৃত্যু হয় অথবা বিলুপ্তি ঘটে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এরকম হয়, জন্ম, বৃদ্ধি, মৃত্যু। অনেকে পূর্ণাঙ্গ বৃদ্ধি হওয়ার আগেই মৃত্যু হয় বা বিলুপ্তি ঘটে। এটা হচ্ছে একটা চিরাচরিত নিয়ম। এভাবেই পৃথিবী চলছে। কিন্তু কেউ বিলুপ্ত হওয়ার আগে বা মারা যাওয়ার আগে তার অধবংশ রেখে যায়, তার বংশধর রেখে যায়, যার জন্য কি হবে, যে সেটা কোনো একটা নির্দিষ্ট প্রাণী বা নির্দিষ্ট উদ্ভিদ যদি বিলুপ্তও ঘটে বা মারা যায়, তাহলে তার অনুরূপ আরেকজন থেকে যাচ্ছে বা এক বা একাধিকজন থেকে যাচ্ছে। এভাবেই কালক্রমে বিভিন্ন পরিবেশীয়, বংশগতীয়, কোষ বংশগতির কারণে, নতুন জীবের সৃষ্টির কারণে জীববৈচিত্র্য বেড়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে মিওসিস, ক্রসিং ওভার কারণে, কোষ বংশগতির কারণে, যৌন জননের কারণে যে জিনগত পরিবর্তন ঘটে, জিনগত পরিবর্তন ঘটার ফলে নতুন জীবের সৃষ্টি হতে পারে। নতুন জীবের সৃষ্টি হলে জীববৈচিত্র্য বেড়ে যায়। তো এভাবে একদিকে চলতে থাকে নতুনের সৃষ্টি, অপরদিকে চলতে থাকে নেপথ্য বিলুপ্তি, কখনো বা গণবিলুপ্তি। গণবিলুপ্তি মানে প্রচুর পরিমাণে যখন গণহারে বিলুপ্তি ঘটে তখন সে হচ্ছে গণবিলুপ্তি। তাহলে পৃথিবী এভাবেই চলছে যে একদিকে নতুন নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে, নতুন নতুন জীব সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বিলুপ্ত হচ্ছে, প্রজাতির বিলুপ্ত হচ্ছে। তো এই সৃষ্টির চেয়ে বিলুপ্তি যদি বেশি হয় তখনই আসলে আমরা জীবের বিলুপ্তি বলি, বা তখনই আমাদের জন্য সমস্যা সম্মুখীন হয়। এখানে যে একটা কচ্ছপের ছবি দেখা গেছে, এটা একটা বিলুপ্ত কচ্ছপের ছবি। এই কচ্ছপ এখন আর দেখা যায় না। তো এখানে দেখা যায় ইনফ্লুয়েন্সার্স মানে প্রভাবক, কি কি প্রভাবক আছে যে জীববৈচিত্র্য বিলুপ্ত কারণে। হিউম্যান পপুলেশন গ্রোথ, মানুষের জনসংখ্যা বৃদ্ধি প্রভাবে জীববৈচিত্র্য হ্রাস পায়। ইনক্রিজিং কনজামশন মানে গ্রহণ করা, মানে বেশি পরিমাণে আমরা জীব যদি গ্রহণ করি, যেমন খাদ্য হিসেবে হোক বা জ্বালানি হিসেবে হোক, বাসস্থান হিসেবে হোক, বিভিন্নভাবে যদি আমরা এটাকে গ্রহণ করি, ব্যবহার করি, তো সেটা ক্রমাগত বাড়তেছে। যেহেতু হিউম্যান পপুলেশন বাড়ছে, সুতরাং কনজামশনও দিনে দিনে বাড়ছে। রিডিউসড রিসোর্স এফিসিয়েন্সি, অর্থাৎ সম্পদটাকে ব্যবহার করার যে ক্ষমতা, সক্ষমতা, সেটাও ধীরে ধীরে কমছে। এই সমস্ত প্রভাবকের কারণে বায়োডাইভার্সিটি আলটিমেটলি লস হচ্ছে। তাহলে এগুলো কি প্রভাব ফেলে, এই প্রভাবকগুলো কি প্রভাব ফেলে? প্রথমত হ্যাবিটেট লস, অর্থাৎ বাসস্থানের বিলুপ্তি ঘটে। বাসস্থানের বিলুপ্তি ঘটে অর্থাৎ মানুষ তার প্রয়োজনে নতুন নতুন জায়গা জমি ব্যবহার করতেছে, নতুন জমি ব্যবহার করতেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বন জঙ্গল ধ্বংস করে নতুন বাসস্থান তৈরি করতেছে। এর ফলে অনেক উদ্ভিদ প্রাণীর হ্যাবিটেট লস হচ্ছে। ফলে হ্যাবিটেট বা বাসস্থান বিলুপ্তির কারণে তাদের বায়োডাইভার্সিটিও বিলুপ্তি ঘটছে।
এরপর ইনভেসিভ স্পিসিস, এগুলো নিয়ে আলোচনা করেছি, তারপরে একটু উল্লেখ করে ইনভেসিভ স্পিসিস অর্থাৎ আগ্রাসী প্রজাতি। যেমন একটা পুকুরে যদি বড় আকৃতির পাঙ্গাস মাছ থাকে, যেটাকে রাক্ষসী মাছ বলা হয়, তাহলে দেখা যাবে অন্যান্য ছোট ছোট মাছ যেগুলো সেগুলো থাকতে পারে না, অর্থাৎ ওই পুকুরে মাছের বৈচিত্র্যতা হ্রাস পায়। ওভার এক্সপ্লয়টেশন অর্থাৎ বেশি পরিমাণে আহরণ করা, যে পরিমাণে আহরণ করলে বায়োডাইভার্সিটি ঠিক থাকবে, তার চেয়ে যদি বেশি পরিমাণে আমরা আহরণ করি বা আহরণ করা হয়, মূলত যে ইনক্রিজিং পপুলেশনের জন্য বেশি পরিমাণে কনজাম্পশনের জন্য ওভার এক্সপ্লয়টেশন করা হচ্ছে। তারপর পলিউশন, এবং সেই সাথে পলিউশন, দূষণ বৃদ্ধি পাচ্ছে, বায়ু দূষণ, পানি দূষণ, সব ধরনের দূষণই বৃদ্ধি পাচ্ছে। আর সর্বশেষ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ গ্লোবাল ওয়ার্মিং। আমরা জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ক্রমাগত পরিবেশে পরিবর্তন ঘটছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে, আবহাওয়ার পরিবর্তন ঘটছে। তো এই জলবায়ু পরিবর্তনের কারণেও দেখা যায় অনেক সময় জীবের বিলুপ্তি ঘটে, জীববৈচিত্র্য হ্রাস পেয়ে থাকে। তো এই জীববৈচিত্র্য হ্রাসের ফলে আমাদের খাদ্যশস্যে প্রথমত দেখি যে খাদ্যশস্যে কী প্রভাব দেখা যায়, খাদ্যশস্যে কী ক্ষতির সম্মুখীন হয়। তো সারা বিশ্বে সপুষ্পক উদ্ভিদ প্রজাতির সংখ্যা 2,50,000, এর মধ্যে মাত্র কয়েক হাজার প্রজাতি মানুষ এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তো 2,50,000 বা 2.5 লক্ষ প্রজাতি থাকলেও তার মধ্যে অল্প কিছু আমরা ব্যবহার করে থাকি। প্রায় 200টি উদ্ভিদ প্রজাতি খাদ্য উদ্ভিদ হিসেবে চাষাবাদ করা হয়, অর্থাৎ এই উদ্ভিদটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, যে উদ্ভিদের ফল অথবা পাতা অথবা মূল এগুলো ব্যবহার করা হয়। এবং এই 200টির মধ্যে কেবল 15 থেকে 20টি প্রজাতি আন্তর্জাতিক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে এটা ব্যবহৃত হয়ে থাকে। 15 থেকে 20টি প্রজাতি, যেমন ধান, গম, এগুলা। বর্তমান বিশ্বে খাদ্য উৎপাদনের 95% মাত্র 30টি উদ্ভিদ প্রজাতির উপর নির্ভরশীল। মাত্র 35টি মাঠ ফসল মোট খাবারের অর্ধেক সরবরাহ করে, অর্থাৎ মাত্র 35টি ফসল, যেমন ধান, গম, ভুট্টা, আলু, এই 35 ধরনের উদ্ভিদ আমাদের মোট খাবারের অর্ধেক সরবরাহ করে, আর বাকি অর্ধেক করে অন্যগুলো। তাহলে বুঝতে পারতেছো যে 35টা উদ্ভিদ থেকে যদি 10টা হারিয়ে যায় তাহলে কি অবস্থাটা হবে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে একসময় প্রায় 18,000 প্রজাতির ধান উৎপন্ন হলেও বর্তমানে আছে মাত্র 15 থেকে 30টি প্রজাতি। উচ্চ ফলনশীল প্রজাতির চাষ ও আবাদের গুণাবলী পরিবর্তন করাতে স্থানীয় প্রজাতিগুলো বিলুপ্ত হচ্ছে। যেমন এখন বর্তমানে আউশ ধান পাওয়া যায় না, কারণ ওই সময় আউশ ধান যখন হয় ওই সময় উচ্চ ফলনশীল ইরি, বিরি এগুলা আবাদ করার ফলে কম ফলনশীল আউশ ধানের চাষাবাদ সাধারণত কৃষক করে না, এবং এর ফলে আউশ ধান ক্রমান্বয়ে বিলুপ্তির পথে চলে গেছে। যেমন এই কালো জিরা ধান একসময় প্রচুর পরিমাণে হয়তো, তারপর বালাম ধান, বরিশাল একসময় বালাম ধানের জন্য বিখ্যাত ছিল, কিন্তু এগুলো এখন বিলুপ্তির পথে। বালাম ধানও নাই, কালো জিরাও প্রায় বিলুপ্তির পথে, এখন আর খুব একটা দেখা যায় না। 2 নম্বরে প্রাণীগুলোর উপর কি প্রভাব ফেলে। 14টি প্রজাতির পশু পাখি আমাদের প্রাণী আমিষের উৎস, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো এরকম 14টা প্রজাতি আছে যেগুলো প্রাণী আমিষ হিসেবে আমরা গ্রহণ করি। 6,300 গবাদি পশুর জাতের মধ্যে প্রায় 1350 প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। বেসরকারি সংস্থা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট সূত্র জানিয়েছে 2013 সালের শেষ দিকে সংস্থাটি বিপন্ন প্রজাতির নিয়ে একটা গবেষণা চালায়। ওই গবেষণার তথ্য মতে দেশের প্রায় 900টি প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে 150 প্রজাতি বিলুপ্তির পথে। দেখা গেছে ইতিমধ্যে, যেহেতু এটা 2013 সালের গবেষণা, এখন 2020 সাল, 7 বছর অনেকে হয়তো বিলুপ্ত হয়ে গেছে। স্তন্যপায়ী পাখি, উভচর ও সরীসৃপ প্রজাতির এসব বন্য প্রাণীর বেশিরভাগই অতি বিপন্ন ও ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে। এখানে কিছু তোমরা বিলুপ্ত প্রাণী দেখতেছো, যে ডাইনোসর, তারপরে বাঘ, সাইবার টুথ বাঘ, এই যে বড় দাঁত দুইটা, একবারে খুব বড় দাঁত, তারপর ডোডো, এটা অনেকটা হাঁসের মতো, এই ডোডো এখন আর পাওয়া যায় না। তাহলে এই ডাইনোসর নাই, এই বাঘ, এই ডোডো, এগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। 3 নম্বরে মৎস্য সম্পদ। একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, মাছে ভাতে বাঙালি।
আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত হইলে আমাদের আর কিছু দরকার নেই। কিন্তু বিগত 50 বছরে মাছের উৎপাদন বিশ্বব্যাপী 2.2 কোটি টন থেকে বেড়ে হয়েছে 12 কোটি টন। তাহলে মাছের উৎপাদন বেড়েছে। এই উৎপাদন বাড়ার মূল কারণ যে আমরা আগে পুকুরে বিভিন্ন স্থানে প্রাকৃতিকভাবে মাছ জন্মাইতো, কিন্তু বর্তমানে প্রাকৃতিকভাবে মাছের উৎস আসলে ক্রমশ কমে যাচ্ছে। তার পরিবর্তে হাইব্রিড জাতীয় বা উচ্চ ফলনশীল বিভিন্ন ধরনের মাছ পুকুরে চাষ করা হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের আসলে বন্য প্রজাতি যেগুলা প্রাকৃতিক উৎসের যে মাছগুলো, সেই মাছ কমে যাচ্ছে, কিন্তু হাইব্রিড জাতীয় মাছের পরিমাণ বেড়ে যাচ্ছে। কিন্তু পানি দূষণের কারণে, যেমন জাহাজ থেকে তেল নিঃসরণের কারণে মৎস্য সম্পদ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই মৎস্য সম্পদ বিশেষত সামুদ্রিক মৎস্য, যে এখানে এভাবে যদি জাহাজ থেকে তেল পড়ে তাহলে পানি দূষণ ঘটে। পানি দূষণের ফলে পানিতে অক্সিজেনের অভাব ঘটে। সেই অক্সিজেনের অভাবের কারণে সামুদ্রিক মাছ মারা যায়। সামুদ্রিক মাছ যেহেতু চাষ করা যায় না, তাই সামুদ্রিক মাছ এভাবে ক্রমান্বয়ে কমে যাচ্ছে। ফলে টোটাল মৎস্য উৎপাদন, যেটা সামুদ্রিক মাছ, স্বাদুপানির মাছ মিলে, এরা ক্রমশ হ্রাস পাচ্ছে। কাঠের ক্ষেত্রে ঘরবাড়ি নির্মাণ, কাগজ তৈরি, আসবাবপত্র তৈরি প্রভৃতি কাজে কাঠ ব্যবহৃত হয়ে থাকে। প্রাকৃতিক বনাঞ্চলে কাঠের প্রধান উৎস। প্রাকৃতিক যে বিভিন্ন বনাঞ্চল আছে, যেমন আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন, শালবন, এগুলো হচ্ছে কাঠের প্রধান উৎস। কিন্তু বিভিন্ন কারণে যে এভাবে অতিরিক্ত পরিমাণে যে গাছ কাটা হয়, অথবা গাছে যদি আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়, তাহলে যে প্রাকৃতিক বন উজাড় হয়ে যায়। তাহলে প্রাকৃতিক বন উজাড় হয়ে গেলে দেখা যাবে যে কাঠের সোর্স বা কাঠের উৎস ক্রমশ হ্রাস পাচ্ছে। এবং সেই সাথে শুধু যে গাছপালা হ্রাস পাবে তাই না, গাছপালা হ্রাস পাওয়ার সাথে সাথে গাছপালায় বা এই বনাঞ্চলে যে সমস্ত প্রাণীরা বসবাস করে, বা যে সমস্ত প্রাণী এই সমস্ত বনাঞ্চলের উপর নির্ভরশীল, তাদের সংখ্যাও হ্রাস পাচ্ছে। পরিবেশগত প্রভাব। পরিবেশগত কি প্রভাব ফেলছে? উদ্ভিদ সাধারণত আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কার্বন ডাইঅক্সাইড শোষণের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমে যায়, অর্থাৎ ভারসাম্যপূর্ণ অবস্থায় থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বাড়তে দেয় না। উদ্ভিদের আচ্ছাদন ভূমিক্ষয় রোধ করে। যত বেশি উদ্ভিদ থাকবে, যে উদ্ভিদের শিকড় বাকড় এগুলোকে মাটিকে ধরে রাখে, ফলে বন্যা হোক, বৃষ্টি হোক, যা হোক, সেক্ষেত্রে ভূমিক্ষয় রোধ করে থাকে, ভূমিক্ষয় কম হয়। বায়ু, পানি, মাটিতে প্রতি বছর 300 কোটি টন ক্ষতিকর পদার্থ মিশছে। কলকারখানার ধোঁয়ায় বাতাসে মিশছে 16 কোটি টন নাইট্রিক অ্যাসিড। এখন শিল্প বিপ্লবের যুগ, শিল্প কলকারখানার যুগ। এই শিল্প কলকারখানা থেকে 16 কোটি টন নাইট্রিক অ্যাসিড বাতাসে মিশছে, ফলে তাপমাত্রা বাড়ছে এবং অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করছে। এই যে নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে মিলিত হয়ে আমরা জানি যে অ্যাসিড রেইন সৃষ্টি করে। সেই অ্যাসিড রেইন কী করে? দালান কোঠা, যন্ত্রপাতি, উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন যন্ত্রপাতির জন্য, উদ্ভিদের সবার জন্য ক্ষতিকর অ্যাসিড রেইনটা। তাহলে মূলত দেখা যাচ্ছে যে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ঘনত্ব কমালেও উদ্ভিদের পরিমাণ যেহেতু ক্রমাগত কমছে, হ্রাস পাচ্ছে, এই জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে। কার্বন ডাইঅক্সাইড পরিমাণে বাড়লে পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যায়, ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হয়। আর ভূমির আচ্ছাদন ভূমিক্ষয় রোধ করে। তাহলে উদ্ভিদের আচ্ছাদন, তো উদ্ভিদ যদি কমে যায় তাহলে ভূমিক্ষয় বেড়ে যায়। ভূমিক্ষয় বেড়ে গেলে মাটির দূষণ, পানির দূষণ ইত্যাদি বেড়ে যায়। বাস্তুতন্ত্রে কি প্রভাব ফেলে? বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমে দুইটা টার্ম সম্পর্কে আমরা পরিচিত। একটা হচ্ছে ফুড ওয়েব, খাদ্য জাল, আর একটা হচ্ছে ফুড চেইন, খাদ্য শৃঙ্খল। তাহলে খাদ্য শৃঙ্খল হচ্ছে এই যে একটা, এখানে এই উদ্ভিদটাকে খায় এই গন্ডার, বা উদ্ভিদকে জিরাফ খায়, জিরাফকে খায় এই সিংহ। তাহলে এটা সিম্পল যে চেইন আকারে, শৃঙ্খল আকারে, যে এটা হচ্ছে খাদ্যচক্র। আর এখানে দেখা যাচ্ছে যে খাদ্য শৃঙ্খল। তো এখানে দেখা যাচ্ছে একাধিক খাদ্য শৃঙ্খল আছে।
এই একটা খাদ্য শৃঙ্খল, এদিকে একটা খাদ্য শৃঙ্খল, একাধিক খাদ্য শৃঙ্খল। তো একাধিক খাদ্য শৃঙ্খলের সম্মেলনে গঠিত হয় ফুড ওয়েব। তাহলে এই ফুড ওয়েব বা ফুড চেইন একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় চলে। এক্ষেত্রে সাধারণত উদ্ভিদ হয় প্রাথমিক উৎপাদক, উদ্ভিদকে সাধারণত কেউ খায় না। যেমন এখানে যদি দেখি, তারপর হচ্ছে প্রথম স্তরের খাদ্য এখানে জিরাফ, এরপর দ্বিতীয় স্তরের খাদ্য সিংহ। অনেক সময় দেখা যায় যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মাঝখানে অনেকগুলো স্তর থাকে। তাহলে কোনো কারণে যদি একটা স্তরের ব্রেকেজ হয়ে যায়, যেমন এখানে উদ্ভিদ আছে কিন্তু মাঝখানে দেখা গেলো জিরাফ নাই, তাহলে জিরাফ যদি না থাকে তাহলে এই সিংহ কোত্থেকে খাবার পাবে? গন্ডারও যদি না থাকে, তাহলে এভাবে দেখা যায় যে খাদ্য শৃঙ্খলের কোনো একটা স্তর যদি বিলুপ্ত হয়ে যায়, জীববৈচিত্র্যর বিলুপ্তির কারণে যদি এরকম খাদ্যের সোর্স যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে জায়গা থেকে, যে স্তর থেকে বন্ধ হয়ে যাবে, পরবর্তী স্তরে বন্ধ হতে তখন বাধ্য হবে। যার ফলে কি হয়? ফলে খাদ্যচক্রের শক্তি প্রবাহের ব্যাঘাত ঘটে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ফলে মানবজাতি হুমকির সম্মুখীন হয়। অর্থনৈতিক দিক দিয়ে কি সমস্যা হয়? বন্যপ্রাণী, বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আমাদের অর্থনীতির একটা উৎস। যেমন ব্যাঙ শস্যক্ষেত্রের ও বাগানের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে তাদের বংশবৃদ্ধি হ্রাস করে। তাহলে ক্ষতিকারক পোকামাকড় যে খায়, তাদের খাওয়ার ফলে কৃষককে ইনসেকটিসাইড দিতে হয় না। ইনসেকটিসাইড দিতে না হলে এখানে কৃষকের অর্থনৈতিকভাবে লাভ হয়, আলটিমেটলি দেশেরই অর্থনৈতিকভাবে লাভ হয়। এবং সেই সাথে ব্যাঙের পা বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, অর্থাৎ এটা একটা রপ্তানি দ্রব্য। দুই দিক থেকে কৃষিভিত্তিক লাভ হচ্ছে, আবার রপ্তানি করে লাভ হচ্ছে। এভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন বন্যপ্রাণী আমাদের অর্থনৈতিকভাবে খুব লাভ করে। যেমন চিল, ঈগল, পেঁচা, মৌমাছি, এগুলো খাদ্যশস্যের ক্ষেত্রে অনেক উপকারিতা আনয়ন করে। অর্থাৎ এইগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, এগুলো যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে দেখা যাবে যে খাদ্যশস্যের মূল্য বেড়ে যাবে, কারণ তখন খাদ্যশস্যের উৎপাদন হ্রাস পাবে। এরপর আছে ঔষধি গাছ। বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে, যে বাংলাদেশে প্রায় 326 প্রজাতির ঔষধি গাছ আছে। এই ঔষধি গাছ থেকে সাধারণত বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয় এবং এই ঔষধি গাছগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তাহলে ঔষধ তৈরির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় এবং রপ্তানির মাধ্যমে আয় করা যায়। যেমন 1986-87 সালে রপ্তানি আসছিল 40 লক্ষ টাকা, কিন্তু বর্তমানে আস্তে আস্তে যেহেতু উদ্ভিদের পরিমাণ কমতেছে, ঔষধি গাছের পরিমাণও কমতেছে, সুতরাং এর টাকার পরিমাণও বা রপ্তানি পরিমাণও হ্রাস পাচ্ছে। এরপর আছে জাতীয় আয়। জাতীয় আয়ের 30% জীববৈচিত্র্য থেকে আসে। প্রতি বছর 24,000 স্তন্যপায়ী, 20 থেকে 30 লাখ পাখি, 1 কোটি সরীসৃপের চামড়া এবং 25 কোটির বেশি ক্রান্তীয় মৎস্য ব্যবসায়ের তাগিদে বিশ্ববাজারে প্রবেশ করে। অর্থাৎ এগুলা বিভিন্ন দেশ থেকে, শুধু এক দেশ থেকে না, স্তন্যপায়ী, পাখি, সরীসৃপের চামড়া, এভাবে বিভিন্ন সোর্স থেকে বিশ্ববাজারে প্রবেশ করে। এরপর হচ্ছে পর্যটন শিল্পে। পর্যটন, জীববৈচিত্র্য আসলে একটা পর্যটন। যেমন বিভিন্ন ধরনের সাফারি পার্ক আছে, ইকো পার্ক আছে, এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী এগুলোকে সংরক্ষণ করে এবং এগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের পর্যটক এ সমস্ত জায়গায় যায়, ফলে পর্যটন শিল্প ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। কিন্তু যদি জীববৈচিত্র্য হ্রাস পায়, দেখার মতো সেরকম কিছু না থাকে, পর্যটকদের আকৃষ্ট করার মতো যদি জীববৈচিত্র্য না থাকে, তাহলে পর্যটক যাবে না, যার ফলে পর্যটন শিল্প আস্তে আস্তে ধস নামবে। 8 নম্বরে জলবায়ু পরিবর্তন। জীববৈচিত্র্য হ্রাস পেলে জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে। হ্রাস পাওয়ার কারণে এক সমীক্ষায় জানা গেছে বিগত শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়েছে 19% এবং মিথেনের পরিমাণ বেড়েছে 100%। ফলে বায়ুমণ্ডলে তাপমাত্রা দিন দিন বেড়ে চলছে এবং একে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। এবং আমরা জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হতে পারে, যেভাবে বরফ গলে যাবে, যে পাহাড়ে সাধারণত পাহাড়ের চূড়ায় বরফ জমা থাকে। গ্লোবাল ওয়ার্মিং যদি হয়, তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে এভাবে বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বের হয়ে যেতে পারে, যার ফলে পৃথিবীর নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হতে পারে। এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে যে ক্রমান্বয়ে টেম্পারেচার কিভাবে বাড়ছে।
এই যে এখানে 1910 সালের দিকে কিছুটা নিম্নগামী ছিল, পরবর্তীতে আস্তে আবার ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধি পেতে পেতে মূলত আসলে অনেক বেড়ে গেছে। তাহলে এখানে যদি আমরা দেখি যে 1900 সালের অবস্থা আর বর্তমান 2000 সালের অবস্থা, এখানে 2000 সাল পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে কিভাবে গ্লোবাল টেম্পারেচার দিনে দিনে বাড়তেছে। তাহলে এখানে এই যে এরপর আমাদের প্রজাতির বিলুপ্তি একটা টার্ম আছে, যে প্রজাতির বিলুপ্তি বলতে আমরা কি বুঝি, যে প্রজাতির বিলুপ্তি হচ্ছে এমন সংকটময় অবস্থা যখন কোনো প্রজাতির সর্বশেষ স্বতন্ত্র জীবটি কোনো বংশধর না রেখে মারা যায়। যেমন ডাইনোসরের এখন আর কোনো প্রজাতি এখন আর নাই, কোনো বংশধর নাই, কোনো স্বতন্ত্র জীব, কোনো একটা জীবও ডাইনোসরের খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এটা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ কোনো প্রজাতি যদি একেবারে টোটালি বিলুপ্ত হয়ে যায়, তার কোনো বংশধর না রেখে যায়, তাহলে তাকে আমরা বলি প্রজাতির বিলুপ্তি। প্রজাতির বিলুপ্তির সম্ভাব্য শর্ত ভূসংস্থান ও জলজ কিংবা স্থলজ বিস্তারের আকার। আমরা জানি টেকটনিক প্লেট টেকটনিক প্রক্রিয়ার কারণে, অর্থাৎ পৃথিবী কতগুলা প্লেটে বিভক্ত, ভূখণ্ড কতগুলো প্লেটে বিভক্ত, এই প্লেটগুলা অনবরত নড়াচড়া করছে। এই নড়াচড়ার কারণে টেকটনিক প্রক্রিয়ার কারণে ভূপৃষ্ঠ, মহাসমুদ্র ও মহাদেশের অবস্থান ও আয়তনের পরিবর্তন ঘটে। ফলে সৃষ্টির শুরু থেকেই জীবকুল বিভিন্ন প্রাকৃতিক পীড়নের মধ্যে দিয়ে বিবর্তিত হচ্ছে, তবে অধিকতর পীড়নের কারণে বিভিন্ন সময় বিলুপ্তি হচ্ছে। এইভাবে বিভিন্ন ভূখণ্ডের অবস্থানে পরিবর্তন ঘটে, আয়তনে পরিবর্তন ঘটে, মহাসমুদ্রের হ্রাস বৃদ্ধি ঘটে, মহাদেশের হ্রাস বৃদ্ধি ঘটে। এরকম ভূখণ্ডগত বা সমুদ্রে এই পরিবর্তনের কারণে প্রজাতির বিলুপ্তি হতে পারে। আবহাওয়া জলবায়ুর পরিবর্তন। কোন স্থানের আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তন হলে ওই স্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির বন্টন অস্তিত্বকে প্রভাবিত করে। হয়তো দেখা গেলো যে আবহাওয়া বা জলবায়ু যদি খুব বেশি পরিমাণে পরিবর্তন ঘটে, তাহলে হয়তো ওখানকার বসবাসকারী যে জীব আছে তাদের জন্য সেটা প্রতিকূল হয়ে যায়, এবং প্রতিকূলতা অনেকে যারা অতিক্রম করে, প্রতিকূলতা সহ্য করতে পারে যারা, তারা টিকে থাকে, আর যারা সহ্য করতে পারে না তারা বিলুপ্ত হয়ে যায়। অবিচ্ছিন্ন আবাসের বিচ্ছিন্নকরণ, অর্থাৎ একটা আবাস যদি একটা অবিচ্ছিন্ন অবস্থায় থাকে একটা ভূখণ্ড, কিন্তু সেটা কোনো কারণে যদি ভাগ হয়ে যায়, 2 ভাগ হয়ে যায়, 3 ভাগ হয়ে যায়, বা তার মাঝখানে যদি কোনো ব্যারিয়ার সৃষ্টি হয়, বাধা সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রজাতির বিলুপ্তি ঘটতে পারে। যেমন এখানে যদি উদাহরণ হিসেবে আমরা দেখি যে নানা প্রজাতি সমৃদ্ধ প্রাকৃতিক আবাসে অধিক পরিচালনযুক্ত প্রজাতি যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি চাষ করলে ওই স্থানে প্রাকৃতিকভাবে উৎপাদিত আদিম প্রজাতি সমূহ বিলুপ্তির সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ আমরা যদি হাইব্রিড জাতীয় যে ধানের কথাই বলি, যে হাইব্রিড জাতীয় ধান বেশি পরিমাণে চাষ করি, তাহলে দেখা যাবে যে ওই জায়গার আদিম জাত বা বন্য জাত যেগুলো আছে সেগুলো বিলুপ্তির সম্ভাবনা বেড়ে যায়। যেটা তোমাদের প্রথম দিকে বলেছি যে আউশ ধান এখন বর্তমানে পাওয়া যায় না, বরিশালে বালাম ধান পাওয়া যায় না। এগুলোর কারণই হচ্ছে যে অন্য ধানের চাষ করার কারণে একটা আবাসস্থলের একটা বিচ্ছিন্নতা নেই, একটা বিচ্ছিন্নকরণের সৃষ্টি হয়েছে। জনগোষ্ঠীর আকার, আয়তন ও সম্বন্ধতা। বিভিন্ন প্রাকৃতিক ক্রিয়াকর্ম যথা বন্যা, ঝড়, সুনামি, রোগের সংক্রমণ, খাদ্য সরবরাহ পরিবর্তন, এসব উপাদান ক্ষুদ্র বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে বৃহৎ সম্বন্ধযুক্ত জনগোষ্ঠীর তুলনায় বেশি প্রভাবিত করে। অর্থাৎ জনগোষ্ঠী যদি খুব বড় হয়, তাহলে যে কোনো ধরনের পরিবর্তন, যে কোনো ধরনের বিপদ তারা সম্মিলিতভাবে যেভাবে মোকাবেলা করতে পারে। কিন্তু জনগোষ্ঠী যদি ক্ষুদ্র হয়ে যায় বা বিচ্ছিন্ন জনগোষ্ঠী যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা ততটা অ্যাডাপ্টেবল হতে পারে না। এখানে একটা চিত্রের মাধ্যমে বিলুপ্তির বিভিন্ন কারণ দেখানো হয়েছে। অ্যাস্টেরয়েড স্ট্রাইকস, তারপরে বেটার অ্যাডাপ্টেড কম্পিটিশন, অর্থাৎ অভিযোজনগত প্রতিযোগিতা, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, লস অফ হ্যাবিটেট, বাসস্থানের ইনভেসিভ, এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। প্রজাতির বিলুপ্তির কারণ, কি কি কারণে প্রজাতি বিলুপ্ত হতে পারে? প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, অনাবৃষ্টির কারণে প্রজাতি বিলুপ্তি হতে পারে।
মানুষ দ্বারা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রজাতির বিলুপ্ত হতে পারে। যেমন মানুষ গাছপালা বেশি পরিমাণে যদি গাছপালা কাটে তাহলে গাছপালা নষ্ট হবে, জীবজন্তু হত্যা করলে জীবজন্তু বিলুপ্ত হবে। এবার জনসংখ্যা বৃদ্ধির কারণে বেশি পরিমাণে খাদ্য দরকার, বাসস্থান দরকার, এসব কারণে প্রজাতি বিলুপ্তি ঘটতে পারে। বিদেশি মাছ প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য বিদেশি মাছ আমাদের দেশে আবাদ করা হয়। মাংসাশী ও রাক্ষসী স্বভাবের এসব মাছের কারণে স্থায়ী মাছের ডিম, পোনা এমনকি পূর্ণাঙ্গ মাছ পর্যন্ত খেয়ে ফেলে, যেমন আফ্রিকান মাগুর বা পিরানহা মাছ, যেগুলো আমাদের জন্য নিষিদ্ধ। এগুলা প্রাকৃতিক উৎস, মূলত বিভিন্ন যে প্রাকৃতিক উৎস থেকে আমরা জীবজন্তু পেয়ে থাকি বা বায়োডাইভার্সিটির যে উৎস, সেগুলোকে যদি কমে যায়, সংকুচিত হয়, যেমন বর্তমানে নদ নদী, খালবিল, পুকুর এগুলোর পরিমাণ ক্রমান্বয়ে কমছে, যার ফলে জলজ জীব আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। সচেতনতা ও মানবিকতার অভাব। সর্বোপরি আমাদের সবাইকে সচেতন হতে হবে, বুঝতে হবে যে কী কারণে বিলুপ্তি ঘটছে, বিলুপ্তি আমাদের জীবনে কি নেগেটিভ প্রভাব ফেলে। এগুলো অভাবের কারণে প্রজাতির বিলুপ্তি ঘটছে, জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে। এগুলো আমরা বিভিন্ন রোগের কারণে, বর্তমানে দেখা যাচ্ছে যে জলবায়ুগত বিভিন্ন পরিবর্তনের কারণে নতুন ধরনের বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ ঘটে। এই সমস্ত রোগের সংক্রমণের কারণে প্রজাতির বিলুপ্তি ঘটে। সবাইকে ধন্যবাদ।